আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আজকের অনলাইন প্রশিক্ষণ ক্লাসের মডারেটর, উপস্থিত বিজ্ঞ চিকিৎসকবৃন্দ, বাংলাদেশ হোমিওপ্যাথি পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এই অনলাইন প্রশিক্ষণ ক্লাস বাংলাদেশ হোমিওপ্যাথি পরিষদের কর্তৃক পরিচালিত। আমরা প্রতি বুধবার এবং রবিবার আলোচনা করে থাকি, সাপ্তাহিক আলোচনা, এবং তারই ধারাবাহিকতায় আমি প্রথম থেকেই প্রায় 8টি পর্বে আজকে সমাপ্ত হবে, 8 পর্বে, কিন্তু 8 পর্বের পরেও অন্যান্য পর্বগুলো ধারাবাহিকভাবে চলবে। 7টি পর্ব শেষ করে আমি 8ম পর্বে পদার্পণ করেছি অর্গানন বিষয়ে আলোচনা করার জন্য। আমার আজকের মূল আলোচ্য বিষয় রোগ শক্তি, ঔষধ শক্তি ও আরোগ্য। মূলত আমরা বিগত 7টি পর্বে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। অর্গাননের ধারাবাহিক আলোচনাটা বিচ্ছিন্ন আলোচনা, বিচ্ছিন্নভাবে বিভিন্ন অপ্রকারের বই পুস্তকে বিভিন্নভাবে লেখা আছে বিষয়ভিত্তিক। আমি একটা টার্গেট নিয়েছি। আমার এই আলোচনা শুরুর প্রথমেই আমি বলেছিলাম যে আমার উদ্দেশ্য হলো যে আমরা সব পড়ি অর্গানন বাদে, ম্যাটেরিয়া মেডিকা পড়ি, নিয়ম নীতি পড়ি, দর্শন পড়ি, অনেক কিছুই পড়ি আমরা, কিন্তু অর্গাননের রেফারেন্স ছাড়াই পড়ি। আমরা যেন অর্গাননকে ভুলে গিয়ে ভিন্ন পথে পরিচালিত হই অনেক সময়। কেন হই? কারণ প্রায়ই দেখা যায় যে রেফারেন্স দিতে দিতে এমন অবস্থা হয় যে হেনিম্যানের রেফারেন্স আর আসে না। বিজ্ঞ ডাক্তারদের রেফারেন্স আসে, অমকের আরোগ্যনীতি, এতটি পর্যবেক্ষণ অমকের, কিন্তু হেনিম্যানের কথার সাথে হেনিম্যানের সাথে মিলল কি না, হেনিম্যানের রেফারেন্সটা কতটুকু গ্রহণযোগ্য হলো, এটা আমরা অনেক সময় ভুলে যাই, এবং ঔষধ প্রয়োগের ক্ষেত্রেও ভুলে যাই, আরোগ্যের ক্ষেত্রেও ভুলে যাই। রোগ শক্তি সম্পর্কে ধারণা নিতে ভুলে যাই, ঔষধ শক্তি ধারণা নিতে ভুলে যাই, আরোগ্য সম্পর্কেও আমাদের চিন্তা ভাবনা ব্যাপথে বা ভিন্ন পথে পরিচালিত হয়। আমি অর্গাননের আলোচনাটা আমার চেয়ে বিজ্ঞ কেউ যদি ধারাবাহিকভাবে আলোচনা করতেন তাহলে আরও স্পষ্ট করে বলতে পারতেন, কিন্তু আমার মেধা অত নয়। তবুও আমি চেষ্টা করছি এই জন্য যে কেউ না কেউ সামনে হয়তো এই ধারা বজায় রেখে আরও বিশেষভাবে এবং বিজ্ঞতার সহিত আলোচনা করবে। আমি চেয়েছি যে অর্গাননের একেবারে প্রথম থেকে ভূমিকা থেকে একেবারে শেষ পর্যন্ত যাব, যদি আল্লাহ আমাকে সুযোগ দেয়। মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ি, ইদানিংও পড়েছিলাম বেশ অসুস্থ হয়ে, ভাবছিলাম যে এই ক্লাসটা করতে পারবো কিনা। যাই হোক, আল্লাহ তৌফিক দিয়েছেন। আমি অন্ততপক্ষে 16 থেকে 23 অ্যাফোরিজম অনুচ্ছেদ আলোচনা করব আজকের এই পর্বে ইনশাআল্লাহ। তো আমি যে আলোচনাটা সূত্রপাত করেছি সে আলোচনাটার মধ্যে আপনারা জানেন, প্রথম আলোচনার দিক থেকেই আমি বলেছিলাম যে অর্গানন 1 থেকে 291টি অ্যাফোরিজম হেনিম্যান লিখেছেন 6ষ্ঠ সংস্করণে। এর আগের সংস্করণগুলোতে বিভিন্ন পরিবর্তন ছিল, আর প্রতিটা পুস্তকের একটা কেন্দ্রবিন্দু থাকে, একটা বিষয় নিয়ে আলোচনা হয়। অর্গাননও একটা বিষয়ভিত্তিক আলোচনা, বিচ্ছিন্ন কোনো আলোচনা নয়, কোনো দার্শনিক বা ঐতিহাসিক বই নয়, কোনো বিশেষ বৈজ্ঞানিক আলাপ আলোচনা না, শুধু নিয়ম নীতিও না। এমন একটি বই যেখানে হেনিম্যান মানব জাতির কল্যাণের জন্য মানুষের রুগ্নতার সম্পর্কেই সমস্ত ব্যাখ্যাগুলোকে জড়ো করে একটা কেন্দ্রবিন্দুতে তার আলোচ্য বিষয়টাকে সিকনেস মানে রুগ্নতা তিনি প্রকাশ করেছেন। এর আরোগ্য কী হবে, এই রুগ্ন মানব জাতির কী কল্যাণ হলে কী হবে, কিভাবে হবে, ঔষধ প্রয়োগ কীভাবে, বিষয়গুলো তিনি ব্যাপকভাবে লিখেছেন। 1 থেকে 8 নম্বর অ্যাফোরিজম। আমি চিকিৎসা মূল একটা কথা জানলে, বারবার এই কথাটা বলি এই জন্য যে অনেকে নতুন আসছেন, 1 মিনিটের জন্য তো কথা। চিকিৎসককে জানতে হবে গতিময় সদৃশ আরোগ্য বিধান। এই বাক্যটা জানলে পুরো অর্গাননটা মেধার মধ্যে নিয়ে আসা যায়, যে কোথায় কি আছে।
চিকিৎসক সম্পর্কে 1 থেকে 8 মধ্যে আমি আলোচনা করেছি চিকিৎসকের। একমাত্র হোমিওপ্যাথি চিকিৎসকের নীতি আদর্শ মূল ব্রত কি, এটা শুধু সকল চিকিৎসা বিজ্ঞানের মধ্যে একমাত্র হোমিওপ্যাথি এটা নিশ্চিত করতে পেরেছে। তার ব্রত কি, আদর্শ কি, লক্ষ্য কি, উদ্দেশ্য কি, চিকিৎসককে কি হতে হবে, কীভাবে জ্ঞান অর্জন করতে হবে, আর সব কিছু গতিময়। গত অ্যাফোরিজমের মধ্যে আমি আলোচনা করেছি, গত পর্বে আলোচনা করেছি জীবনী শক্তি গতিময়, ঔষধ শক্তি গতিময়, আর এই রোগ শক্তি গতিময়। আজকের আলোচনা আমি এই পর্বটা শেষ করব। এর পরের আলোচনা যদি সুযোগ পাই তাইলে সদৃশ কি, আরোগ্য বিধান, কিভাবে আরোগ্য করে, প্রতিটা জিনিস ধাপে ধাপে আমি অগ্রসর করে যেতে পারবো বলে আশা করছি। এখানে তার সংক্ষিপ্ত রূপ এই জন্য দেওয়া আছে যে কেউ হয়তো খুঁজতে পারেন যে কোন পর্বে কি আছে, এই জন্য আলোচনার জন্য নয়। কেউ স্ক্রিনশট দিয়ে রাখলে আপনি বুঝতে পারবেন যে কোন পর্বে কি আছে, এটা আমি আলোচনা করব না। ধন্যবাদ। তো পূর্ব 7 নম্বর অধ্যায়ে একটা জিনিস সুস্পষ্টভাবে আমি আলোচনা করেছি, সে কথাটা না বললে মানে পূর্বাপর আলোচনাটা ব্যাহত হবে বলে আমি মনে করি। জীবনী শক্তি নিয়ে আলোচনা করেছি আমি, সেখানে স্পষ্ট বলতে এবং আপনাদের কাছে পেশ করতে সক্ষম হয়েছি যে রোগের উৎপত্তি আর বিকাশ আসলে জীবনী শক্তির বিশৃঙ্খলা থেকে হয়। কেবলমাত্র অসুস্থ জীবনী শক্তিই রোগ। সুতরাং রোগ এক ধরনের শক্তি, যা আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। জীবনী শক্তির বিশৃঙ্খল অবস্থায় রোগ দেখা দেয় কেন? রকমারিতার ক্রিয়া জীবনী শক্তির বিশৃঙ্খল অবস্থা বহিঃপ্রকাশিত আমাদের দেহের মধ্যে হয়, এবং অদৃশ্য শক্তি, যা আসলেই অদৃশ্য শক্তি, এই অদৃশ্য শক্তিকে বিশ্বাস না করলে হোমিওপ্যাথিকে বিশ্বাস করা হবে না। অনেক ধরনের প্রশ্ন আপনার আমার মনের মধ্যে চলে আসবে, এবং এই ধরনের প্রশ্ন হয়। আমরা চেষ্টা করব প্রশ্নগুলা, আপনাদের হয়তো বিগত ক্লাসে হয়েছে, আলোচনা হয়েছে, আমি সামনের আজকের আলোচনায় 2-1টা প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব আমার আলোচনার মধ্যে। তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমার আলোচনার ভিত্তিতে আপনারা লিখে দিলে ভালো হয়। যদি আজকের ক্লাসে যদি আলোচনা করতে আমি সক্ষম না হই, সময় আমাকে পারমিশন না দেয়, তাহলে আমি পরবর্তী পর্যায়ে অবশ্যই অর্গানাইজের মধ্যে আমার আলোচনাটা আমি দিতে পারবো। আর কারো কোনো সংযোজন যদি থাকে তা করবেন, কারণ আমি সীমিত জ্ঞান নিয়ে আলোচনা করছি, কোনো ব্যাপক জ্ঞানের অধিকারীও নই। আসেন, রোগ এক ধরনের শক্তি, এটা গত আলোচনায় আমি বলেছি। দেখেন, রোগ হোক, যেমন কারো কাটা ফুটলো, কেউকে কেটে দিল, কারো রক্তস্রাব হলো, কারো আপনি ঘুষি দিলেন, মারলেন, যা করলেন, তার বাহ্যিক অঙ্গের ভিতরে যে অবস্থাটাই আপনি সৃষ্টি করলেন, ব্যথা ঠিকই পেলো, কিন্তু ব্যথা পেল জীবনী শক্তি। অর্থাৎ বাহ্যিক কারণও একটা কারণ, এটা স্থূল কারণ, আর অভ্যন্তরীণ আরেকটি কারণ তার সাথে যোগ হয়, সেটা সূক্ষ্ম কারণ, সেটা হলো জীবনী শক্তি। 2 কারণ মিলে আসলে লোকটা অসুস্থ হয়, আক্রান্ত জীবনী শক্তি। এই আক্রান্ত জীবনী শক্তি যে সেটাই রোগ, এটাই রুগ্ন অবস্থা। এই সহজ কথাটা গত ক্লাসে আরেকটু ব্যাপকভাবে আলোচনা করেছি, এখানে সহজ কথাটা পুনঃস্থাপন করা হলো। কারণ চিকিৎসার ফলে এই চিকিৎসা কিভাবে হবে? যদি এটাই হয় যে বাহ্যিকভাবে আঘাতপ্রাপ্ত হলো, জীবনী শক্তি আক্রান্ত হলো, আক্রান্ত জীবনী শক্তি রোগ, তার ফলে কি হয়? ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়, অভ্যন্তরীণ পরিবর্তন দেখা দেয়, রুগ্ন অবস্থার সমগ্র স্বরূপ এটা। এই স্বরূপটাকে যদি বুঝতে পারি, তাইলে আমার আরোগ্য হবে উল্টা দিক থেকে। নিচের লাইনটা যদি আপনি দেখেন, তাহলে আক্রান্ত জীবনী শক্তি যে রোগ, এখান থেকে আমি মাইনাস করে দেবো, অর্থাৎ যে কোনোভাবেই রুগ্ন অবস্থার সমগ্র স্বরূপ আমরা জানব, সমগ্র স্বরূপ জেনে সেখান থেকে আক্রান্ত জীবনী শক্তি থেকে যদি মাইনাস করে দিতে পারি, তাহলে শুধু স্বাস্থ্যই থাকবে, শুধু স্বাস্থ্য। জীবনী শক্তি সুন্দর সাবলীল ভঙ্গিতে তার জীবনের পথ চলতে সক্ষম হবে, সুস্থ জীবনী শক্তি। এইটা চিকিৎসকের উপলব্ধির মৌলিক বিষয়। এই বিষয়টা চিকিৎসকের মৌলিক বিষয়, যেটা তার জানতে হবে। সেই মৌলিক বিষয়টাকে আলোচনার জন্য এই 16 থেকে 23 নম্বর অ্যাফোরিজমের মধ্যে, অনুচ্ছেদের মধ্যে, এই 8টি অনুচ্ছেদের মধ্যে হেনিম্যান অত্যন্ত সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে, ধাপে ধাপে, একটির পর একটি, আমি আগেই বলেছি, এটা হলো একটা মালার মতো, মালার গোটার মতো। একটা মালা, একটা গোটাও আপনি ছিঁড়ে বাইরে রাখতে পারবেন না।
হ্যানিম্যানের অর্গাননের 1 থেকে 291টি অ্যাফোরিজমের মাঝখান থেকে একটি অ্যাফোরিজমকে যদি আপনি ফেলে দেন যে মানবেন না কথা বলেন, তাইলে আপনি হোমিওপ্যাথ থাকতে পারেন কি না, এইটা একটা প্রশ্নের বিষয়। তাইলে অন্যপ্যাথ হওয়া যাবে কিন্তু হোমিওপ্যাথ হওয়া যাবে না, আর মানাও হবে না। কিন্তু আমরা এই না মানার রোগে ভুগতেছি, বিভিন্নভাবে ভুগতেছি। যাই হোক, তাহলে এই 16টি অ্যাফোরিজমের মধ্যে মূল সংক্ষিপ্ত সার কি আছে একটু এক নজরে দেখে। তাহলে এক নজরে দেখলে সুবিধাটা হবে, আমরা পরবর্তীতে ধাপে ধাপে একটু স্মরণ রাখার জন্য। রোগ শক্তি সম্পর্কে বলা আছে 16 নম্বর অ্যাফোরিজমের বাহ্যিক বিরোধী শক্তি, এটা রোগ শক্তি। এরপরে দুটো অ্যাফোরিজমের মধ্যে প্রায় কাছাকাছি কথাগুলো আসছে, যেটা হলো লক্ষণ সমষ্টি অপসারণ করাই চিকিৎসকের কর্তব্য, রোগের লক্ষণ সমষ্টি ওষুধ নির্বাচনের পথ প্রদর্শক। অনেক জায়গায় অর্গাননের বিভিন্ন জায়গায় লক্ষণ সমষ্টির কথা আছে। সবগুলো জড়ো করে এক জায়গায় করলে সেটা একটা ভিন্ন আলোচনার বিষয়বস্তু হবে। আমি সেটা না করে আমি চাচ্ছি যে ধারাবাহিকভাবে যেখানে যতটুকু আলোচনা, যেমন 6-7 পর্বের 6-7 অনুচ্ছেদ আলোচনা করার সময় আমি লক্ষণ সমষ্টি সম্পর্কে প্রায় 1.5 ঘন্টা আলোচনা করেছি। বিভিন্ন বিষয়, বিভিন্ন লক্ষণ সমষ্টি কাকে বলে, কি লক্ষণ কি, সবগুলো আলোচনা করেছি। সেখানে যেটা আলোচনার প্রযোজ্য ছিল সেটাই আলোচনা করেছি। এখানে লক্ষণ সমষ্টির ব্যাপারে কিছু আলোচনা হবে। আর আরোগ্যের শক্তি কোথায়, ওষুধের আরোগ্য শক্তি কোথায়, ঔষধ শক্তিটা কি, এখানে 4টা অ্যাফোরিজমের মধ্যে ওষুধের ক্ষমতাটা কি, শক্তিটা কি, এটা কি শক্তি, ওষুধকে শক্তি বলা হয়েছে, কোনো ভেষজ বলা হয় না, অন্য কোনো কিছু বলা হয়নি। এই কথাটা 4টি অ্যাফোরিজম, 19 থেকে 22 নম্বর অ্যাফোরিজমের মধ্যে এই কথাগুলো বলা হয়েছে, সুন্দরভাবে আমরা পাবো ইনশাল্লাহ। আরোগ্য কিভাবে হয় সেটা আজকের পূর্ণাঙ্গ আলোচনাটা হবে না, আরোগ্য পদ্ধতি এই জন্য আমি লিখি নাই, আমি বলেছি আরোগ্যের একটা ধারণা দেওয়া হয়েছে যে বিপরীত লক্ষণসমূহ দ্বারা আক্রান্ত হয় না, ওষুধের বিপরীত লক্ষণসমূহ দ্বারা আরোগ্য হয় না। কিসে হয়? সদৃশ্য বিধান হয়। 24 নম্বর অ্যাফোরিজমেই সেটা আছে, কিন্তু আমি এখানে টেনে আনি নাই এই জন্য যে সদৃশ্য বিধান নিয়ে ব্যাপক আলোচনা হবে ইনশাল্লাহ আগামী পর। এখানে শুধু ইঙ্গিত দিয়েছেন হ্যানিম্যান, সেই ইঙ্গিতটা। তাইলে আমরা আমাদের আলোচ্য বিষয়টাকে আমরা মোটামুটিভাবে আমার যে আলোচ্য বিষয়ের আলোকে 4টি ভাগে ভাগ করে নেব। আমার আলোচ্য বিষয় হলো রোগ শক্তি, ঔষধ শক্তি, আরোগ্য শক্তি। আলোচ্য বিষয় থেকে জানা যাবে আজকে 4টা বিষয় আমি জানব। এটা একটু দুবার বলবো এই জন্য যে আমরা যেন বুঝতে পারি। চিকিৎসকের উপলব্ধি অর্থাৎ রোগ শক্তি, আমরা রোগ শক্তি এতটুকু কি এই জিনিসটা বুঝে যাব। 1 ঘন্টা, 1.25 ঘন্টা, 1.5 ঘন্টা আমি আলোচনা শুনবো, জিসটা আগে মগজের মধ্যে যদি নিতে পারি তাহলে আর কিছু না হোক এতটুকু তো জানলাম। তাইলে রোগ শক্তি জানবো, রোগ শক্তি জানার পরে রোগ শক্তিকে জানতে গেলেই লক্ষণ সমষ্টি জানার প্রয়োজনীয়তা আছে। লক্ষণ সমূহের সমষ্টি নয়, লক্ষণ সমষ্টি এটা পরে আলোচনা হবে ইনশাআল্লাহ। তাইলে রোগ শক্তিকে জানতে গেলে রোগ শক্তি কিভাবে উৎপন্ন হয়, কোথায় থাকে, কি করে, এটা জানতে হলে লক্ষণ সমষ্টিকে জানতে হবে। আজকের আলোচনার ভিত্তিভূমিতে এটা। আর এটা জানতে হলে লক্ষণ সমষ্টি জানার পরে আরোগ্য করার জন্য ঔষধ শক্তি সম্পর্কে সুস্পষ্ট ধারণা, ঔষধ কি শক্তি না স্থূল কোনো বস্তু, এইটা সুস্পষ্ট ধারণা যদি না থাকে, এ বিষয়ে যদি আমরা অজ্ঞ থাকি, তাহলে সম্ভবত হোমিওপ্যাথ হতে পারি না। তাইলে আরোগ্য পদ্ধতিটা কি হবে, ইঙ্গিত আমি আলোচনা করব অল্প কথায়, কারণ সদৃশ বিধানই আলোচনা করব, কিন্তু সেটা ব্যাপক আলোচনা পরবর্তী অ্যাফোরিজমে হবে। তাইলে আমি আবার বলতে চাই, এটা মনে রাখার জন্য, রোগ শক্তি, লক্ষণ সমষ্টি, ঔষধ শক্তি, আরোগ্য পদ্ধতি, বাস এই আমার আলোচ্য বিষয়। এটাকেই দেখি আমি আলোচনা করে নিতে পারি কিনা অল্প সময়ের মধ্যে। এটা দেখেন, এই লোক শক্তিটা এটা উপলব্ধির, চিকিৎসকের উপলব্ধির বিষয়। এটা যদি বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা হয়তো যাবে, সেটা সামনে কথা আসবে। গত ক্লাসে একটা প্রশ্ন উত্থাপিত হয়েছিল, আজকের ক্লাসে সেই উত্তরটা আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে এই যদি রোগ শক্তিকে আমার বুঝতে হয়, তাহলে 3টি ধাপে বুঝতে হবে।
3টি ধাপ পার হয়ে বুঝতে হবে। বিষয়গুলো তাত্ত্বিক, যার ফলে এখানে খুব ভালো লাগবে এটা আমার কাছে মনে হয় না। আর অর্গাননের বিষয় এমনিই জটিল, এটাকে কতটুকু সহজ করে বলা যাবে আমি জানি না। আমার যোগ্যতা অনুযায়ী আমি চেষ্টা করব। সুস্থ অবস্থাটা কি এটা আমরা সবাই জানি, তারপরেও একটু আলোচনার দরকার আছে। শরীরের স্বাভাবিক ক্রিয়াটা কিভাবে হয়, বিকৃত অবস্থা হওয়ার কারণটা কি, আর বিকৃত অবস্থা স্বাস্থ্যে পরিবর্তিত হওয়ার উপায়টাই বাকি। আমার সুস্থ অবস্থাকে জানতে হবে, বিকৃত অবস্থাকে জানতে হবে, আর বিকৃত অবস্থাকে সুস্থ হওয়ার পরিবর্তিত যে উপায়, এটা কি, উপায়টা জানব। এতটুকু কথা আমার জানলে আমার রোগ বিষয় উপলব্ধিটা করা সম্ভব হবে। দেখেন, আমরা যে ধর্ম মানি তাতে কোনো আপত্তি নেই। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমি আমার ধর্ম মত অনুযায়ী কথা বলবো। সকলেই বিশ্বাস করে মানব সৃষ্টির প্রথম লগ্নে মানুষ শৈশব অবস্থায় ছিল, কোনো জালিয়াতি লুপ্তরাজ এটা ওইটা কিছু ছিল না, স্বাভাবিক অবস্থায় চলাফেরা করে। প্রকৃতি তাকে সাহায্য করেছে, তার জীবন ধারণের জন্য, তার বাসস্থানের জন্য, তার দেহের সব শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রকৃতি তাকে সাহায্য করেছে। সুস্থ অবস্থায় বিরাজমান ছিল, জীবনী শক্তি স্বাভাবিক এবং সবল ছিল, সুস্থতা ছিল। অর্থাৎ বুঝাতে যাচ্ছি, চোখ দেখার কাজে ব্যবহৃত হয়, চোখ দেখবে, এটা স্বাভাবিক প্রক্রিয়া চোখের। কান শুনবে, মুখ আহারের জন্য, কথা বলার জন্য। আমি যে কথা বলছি আমার কোনো যন্ত্রণা হচ্ছে না। অঙ্গ প্রত্যঙ্গ যা আছে, যেভাবে আছে, দেহের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ যে অবস্থায় আছে, স্বাভাবিকভাবে প্রাকৃতিকভাবে সে কাজ করে যাবে, স্বাভাবিক নিয়মে কাজ করবে, এটা স্বাস্থ্য। যেখানেই বাধা, যেখানেই আক্রমণ, যেখানেই সমস্যা, বাধাগ্রস্ততা, যেমন চোখ দিয়ে আমি দেখতে গেলে আমি ভালোভাবে দেখতে পারি না, আমাকে চশমা ব্যবহার করে দেখতে হয়, এর মানে চোখে রোগ আছে, চোখ সুস্থ না। আমি কথা বলতে গেলে ঠিকভাবে উচ্চারণ করতে পারি না, আমার দাঁত কয়েকটা নাই, লাগানো দাঁত, যার ফলে অনেক সময় অনেক শব্দের উচ্চারণ ঠিকভাবে হয় না, এর মানে আমার মুখে রোগ আছে। হাঁটতে গেলে আমার পা সোজা স্থানে পড়ে না, একটু বাঁকা স্থানে পড়ে, এর মানেই আমি সুস্থ নই। তাই প্রকৃতির মধ্যে মানব সন্তান যেভাবে স্বাভাবিকভাবে লালন পালন হওয়া উচিত, যে প্রকৃতির উপরে নির্ভর করে স্বাভাবিক প্রক্রিয়া থাকা উচিত, ভেজাল খাদ্য, পরিবেশ, বিভিন্ন কারণে আজকের প্রকৃতির মধ্যে সুস্থতা খোঁজ করে পাওয়া খুব মুশকিল। কারণ সুস্থতা কি? ভালো থাকা বোধ, এটা একটা উপলব্ধি। আমি ভালো আছি, এই যে আমি ভালো আছি, আমার যে ভালো থাকা বোধ, এই যে আমার আমিত্ব বলতেছে যে আমি ভালো আছি। ক্যান্ট বিভিন্নভাবে দার্শনিক টাইপে তিনি অনেক কথা বলেছেন এই ব্যাপারে। তো আমরা এইটাকে না খুব সহজ করে চিন্তা করি যে ভালো থাকা বোধ, যে আমি একটু ভালো আছি, আমার কোনো সমস্যা নাই, চোখ যেমন আছে তেমন দেখতেছে, মানে আর ব্যাখ্যাতে যাব না আমি। যদি কোনো জায়গায় আক্রান্ত হয়, এই যে কিছুক্ষণ আগে আমি বললাম যে ভালো না থাকা বোধ, আমার উচ্চারণ ঠিকভাবে হয় না, আমার চোখ ঠিকভাবে দৃষ্টিতে আমি দেখতে পারি না, আমার কানে কম শুনতেছি, আমার পায়ে ব্যথা, আমি হাঁটতে পারি না, আমি বসে কথা বলতে পারি না, আমার লিভার ভালো কাজ করে না, আমার কোষ্ঠকাঠিন্য মানে স্বাভাবিক প্রক্রিয়ায় বাহ্য হয় না। এই যে আক্রান্ত অবস্থা, জীবনী শক্তির হাজারো আক্রান্ত অবস্থা থাকতে পারে, এইটা ভালো না থাকা বোধ। এই বোধটা কার? জীবনী শক্তির। তাহলে সুস্থ অসুস্থ উভয় অবস্থাতে এই জীবনী শক্তি দেহগত শরীরযন্ত্রকে সঞ্জীবিত রাখে, সে জীবন্ত রাখে। সুস্থ হলেও জীবন্ত রাখে, সুস্থ না হলেও জীবন্ত রাখে। 10 নম্বর অ্যাফোরিজমের মধ্যে এই কথাটা বলা আছে। যাই, আমাদের 16 অধ্যায়ের মধ্যে আমার কাছে এক সময় মনে হয়েছিল যে 16 অধ্যায়ের মধ্যে নাই এমন কোনো কথা তো অর্গাননের মধ্যে খুঁজে পাওয়া মুশকিল। অর্থাৎ সব কথা আছে, যদি আপনি আরও শব্দ আছে, আমি 7টা শব্দ নিয়েছি, 7টা বিষয় নিয়েছি, আরও অনেক শব্দ আছে অর্গানন। যদি আমি মনে করি 16 নম্বর অধ্যায় যেন একটা সারমর্ম, পুরো অর্গাননের সারমর্ম সেখানে লুকায়িত আছে। সেখানে যেভাবে করে কথা বলা আছে, যে সুস্থতার কথা বলা আছে, সূক্ষ্ম রোগ শক্তির কথা বলা আছে, সূক্ষ্ম রোগ শক্তি যখন তাকে আক্রমণ করে তখন কি হয়? আক্রান্ত অবস্থাটা। এখানে জীবনী শক্তি কিছুক্ষণ আগে যেভাবে বললাম, আক্রান্ত অবস্থার সৃষ্টি হয়।
আর সূক্ষ্ম ঔষধ শক্তি খুব সুস্পষ্টভাবে 16 নম্বর অ্যাফোরিজমের মধ্যে সূক্ষ্ম ওষুধ শক্তি যদি সূক্ষ্ম হয়, তাহলে এই আক্রান্ত অবস্থায় যদি প্রয়োগ করা হয়, তাইলে সেটা যদি ভ্যানিশ করা যায়, শেষ করা যায় সদৃশ বিধান মতে, তাইলে সুস্থতা ফিরে আসবে। এই আমি কথাটাকে খুব সহজ করে আপনাদের সামনে পেশ করি, অথচ এই কথাটা অনেক হ্যানিম্যানের সময় জার্মান ভাষায় অনেক বড় বাক্যে লেখা হতো, এবং অনুবাদ করতে গিয়েও যারা অনুবাদ করেছেন ইংরেজিতে তারাও অনেক কাঠখড় কুয়ে ভালো ভাষায় ইংরেজি ভাষায় তারা অনুবাদ করেছেন। বাংলায় যারা করেছেন তারাও অত্যন্ত সুন্দরভাবে নিয়ে আসার চেষ্টা করেছেন, তবে বাংলায় সরল অনুবাদ খুব কম। সবই যেন চর্বিত চর্বণ, সবই যেন বাক্য যেন ভেঙে আর অনুবাদ করা যায় না, আরও সহজভাবে সাবলীলভাবে হতে পারে। আমি বলছি না যে কেউ করতে পারবে না, হতে পারে। এভাবে করলে আমাদের সাধারণ পাঠকদের পক্ষে বোঝা সম্ভব। তো এই জন্য আমরা এখান থেকে আমরা পেয়েছি আক্রান্ত অবস্থায় পেয়েছি লক্ষণ সমষ্টি, এই কথাটাও অধ্যায়ের মধ্যে আছে। সেখানে সুনির্বাচিত ঔষধ, লক্ষণ সমষ্টি দূর করার জন্য সুনির্বাচিত যদি ঔষধ হয়, এবং তাহলে সেই ঔষধটা সঠিকভাবে প্রয়োগ করা যায়, তাহলে আমরা রোগীকে আরোগ্য করতে পারবো। আজকের আলোচনায় আরোগ্য কথাটা আছে। তাইলে এই 7টা শব্দের গুচ্ছ আমরা যদি মোটামুটিভাবে অর্গানন অধ্যায় 16 থেকে নেই, তাইলে মোটামুটিভাবে আমরা অর্গাননকে বুঝতে সহজ হবে, অধ্যায়টিকে বুঝতে হবে। এখানে সুস্থতার কথা আছে। আমি দুটি বিষয় একটু আলোকপাত করব, সূক্ষ্ম রোগ শক্তি ও সূক্ষ্ম ঔষধ শক্তি। তো এই আলোচনার মধ্য থেকে আমরা সুস্থ অবস্থা অর্থাৎ শরীরের স্বাভাবিক ক্রিয়াবলী মোটামুটিভাবে নাম্বার একটি বিষয় আমরা আলোচনা করতে পেরেছি। আমরা তারপরে আলোচনায় যাব। পরবর্তী আলোচনায় রোগাক্রান্ত অর্থাৎ বিকৃত অবস্থা হওয়ার কারণ। এই যে সুস্থ অবস্থার আমি বর্ণনা দিলাম, এখান থেকে বিকৃত হওয়ার কারণ, রোগাক্রান্ত হওয়ার কারণ তিনটি। এই কারণগুলো যদি আমরা বুঝে যাই, তাহলে বাহ্যিক বিরোধী শক্তি, বাইরের থেকে যেসব শক্তি আছে, আমি মায়াজামকেও বাহ্যিক বিরোধী শক্তি বলে আখ্যায়িত করতে চাই। এটাও অভ্যন্তরীণ শক্তি নয়। এটার ইনশাল্লাহ আমরা যখন মায়াজামের ক্লাসে যাব, তখন আমরা 78 থেকে আমরা 83-82 পর্যন্ত যাব, যখন সেই সব অ্যাফোরিজমের মধ্যে এই আলোচনাটা হবে। ওটাও বাহ্যিক শক্তি। যাই হোক, বাহ্যিক বিরোধী শক্তি কী কী, এটা আমরা দেখব। ভেষজের সূক্ষ্ম সংক্রমণ কিভাবে হয়, এখানে গত ক্লাসেও প্রশ্ন হয়েছিল, আজকে দেখি এখানে আলোচনাটা করা যায়। আর ভেষজের স্থূল ক্রিয়াটা কি, স্থূল ক্রিয়ায় তো রোগ আরোগ্য হয়, সামনের দিকে আমরা আলোচনায় দেখব। রোগ আরোগ্য বলতে যা তা হয় না, উপশম তো হয় না, হয়। তাহলে বাহ্যিক বিরোধী শক্তি কি, এই বিষয়টি আমি একটু আপনাদের সামনে আলোচনা করতে চাই। এর বাহ্যিক বিরোধী শক্তির কাজ কি? একটা রোগকে সৃষ্টি করা, এটা সবাই বুঝে, খুব সরল কথা। সুস্থ জীবন রাজ্যের ক্ষতি সাধন করে। এই জীবনটাকে একটা রাজ্য যদি কল্পনা করেন, তার একটা খড়কুটাও যদি নষ্ট হয়, একটা কুড়ে ঘরও যদি নষ্ট হয়, একটা লঞ্চও যদি নষ্ট হয়, একটা রাজ্যের মধ্যে যদি একটা সেনাবাহিনীর একটা অঙ্গহানি হয়, অথবা বিরাট কোনো বিল্ডিং ধসে পড়ে, সেটা রাজ্যেরই ক্ষতি হয়। তো জীবন রাজ্যের যে ক্ষতি সাধন, যে কোনো দিক থেকে, যে কোনো ছোট্ট কিছু হোক বড় কিছু হোক, এই জীবন রাজ্যের মধ্যে সে ক্ষতি সাধন করতে তৎপর থাকে। যদি তৎপর থাকে, এটা তার ক্ষমতার মধ্যে। বাহ্যিক বিরোধী শক্তি এগুলা পারে। আমাদের জীবনটা দেখেন, প্রকৃতির সব কিছুর মধ্যে একটা সুর আছে। আপনি যদি এই বিশৃঙ্খল অবস্থায়, আমাদের বর্তমান যে সমস্ত সমাজ ব্যবস্থা, সুশৃঙ্খলতা খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আপনি বর্তমান সমাজটাকে যদি দূরে রেখে আপনি আরেকটু দূরে নিজেকে ফিরিয়ে নিতে পারেন, দূর থেকে তাকিয়ে দেখেন, এটা একটা ছবি, বর্তমান সমাজটাকে একটা ছবি বানিয়ে আপনি দূর থেকে তাকিয়ে দেখেন, তার মধ্যে দেখবেন রাজা আছে, বাদশা আছে, ফকির আছে, মিসকিন আছে, দোকান আছে, কৃষক আছে, কামার, ক্ষেত খামারের মজুর, সবই আছে। তার মধ্যে সকলের দিক থেকে যদি আপনি একটা ছবির মধ্যে দেখেন ভাসমান
যে নদী প্রকৃতি সব কিছু মিলে গাছ গাছরা জঙ্গল বন বনানি সব দেখেন, পশু পাখি সব একত্রে দেখেন, আকাশ সহ, তাইলে দেখবেন তার ভিতরে একটা সুর আছে, একটা টান আছে। দার্শনিক টাইপের কথা ক্যান্ট এবার এসব ব্যাপারে আলোচনা করেছেন অনেক সুন্দরভাবে, এটা অনেক জায়গায় আমি বুঝি না, কিন্তু এই যে সুর, একটা টানে, একটা স্বাভাবিক সুরের মধ্যে চলতেছে, জীবনের মধ্যেও একটা টান আছে, একটা সুর আছে, আপনি চলতেছেন, আপনার মন আত্মা দেহ, তারপরে রক্ত চলাচল, রক্তকণিকা যা আছে জীবনের সব কিছু চাওয়া পাওয়া সবের মধ্যে একটা ব্যক্তির মধ্যে একটা সুর থাকে, একটা তাল থাকে, একটা লয় থাকে। এটা জীবনী শক্তি এই লয় তাল সব ঠিক রাখার চেষ্টা করে, কিন্তু বাহ্যিক বিরোধী শক্তি